অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও কামালের বিচার শুরু। জুলাই হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। 4 আগস্ট সাক্ষ্য গ্রহণ। অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। তার বক্তব্যের মাধ্যমে যদি ট্রু এবং ফুল ডিসক্লোজার হয়, তখন এটা আদালতের ডিসক্রিপশন অনুযায়ী আদালত তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। নিরাপত্তার স্বার্থে কারাগারের একক সেলে নেওয়া হলো চৌধুরী মামুনকে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার সব খবর নিয়ে খেলার সময় যুক্ত হবে রাব্বি। ধন্যবাদ আপনাকে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ এনসিপি নেতারা। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। আইন পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার দাবি নির্বাচন কমিশনারের। ডিসেম্বরে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনায় বিএনপির সন্তোষ। নিরপেক্ষ ভোটের দাবি। আওয়ামী লীগকে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের। তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিচার বিভাগ ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ বন্ধে ঐকমত্য। প্রক্রিয়া নিয়ে মতভেদ। এ মাসেই জাতীয় সনদ প্রকাশের আশা কমিশনের। বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর 98 গ্রাম। ফুলগাজী পরশুরাম সড়কে চলছে না যানবাহন। নোয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে পানি। পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরে তীব্র ভাঙন। এসএসসি ও সমমান পরীক্ষায় ফলাফল পেয়ে উচ্ছ্বাস। সারা দেশে গড় পাশের হার 68%। কমেছে জিপিএ 5। এবার পেয়েছে 1,39,000। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের দায় স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। তিনি ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকদের উদ্দেশ্যে বলেছেন, হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিস্তারিত তুলে ধরতে চান তিনি। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। নামার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। শেখ হাসিনার এই অডিওর সত্যতা নিয়ে বিবিসির রিপোর্টের পর চিফ প্রসিকিউটর বুধবার জানিয়েছিলেন, এটি শুধু ট্রেলার মাত্র, আরও চমক আসছে। যেখানে পাবে সেটা গুলি করবে। বৃহস্পতিবার সেই চমক দিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। কাঠগড়ায় দাঁড়িয়ে শেখ হাসিনার মামলায় হত্যাযজ্ঞের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার কথা জানান তিনি। তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। রাজসাক্ষী হওয়ায় তার নিরাপত্তা চেয়ে আবেদন করেন মামুনের আইনজীবী তাজুল ইসলাম। বলছেন, আসামি থেকে সাক্ষী হওয়ায় তাকে জেলে রাখা হবে নাকি জামিন দেওয়া হবে সেটি নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। তার নিরাপত্তার সংকট হতে পারে, এই আশঙ্কায় তার পক্ষ থেকে তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছেন। এরপর জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাল মামুনের বিচার শুরুর আদেশ দেন বিশেষ আদালত। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 4 আগস্ট। 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট এই 2 দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। এদিন শেখ হাসিনা ও কামালের অব্যাহতি চেয়ে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর করা আবেদন খারিজ হয়ে যায়। তাদের আইনজীবী বলছেন, মামলার একজন আসামি রাজসাক্ষী হলেই অপর আসামিরা অপরাধী, এটি বলা সমীচীন নয়। দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না।
জুলাই আগস্টে হত্যাযজ্ঞ চালাতে নির্দেশনা, উস্কানি, প্ররোচনা, সম্পৃক্ততা সহ 5টি অভিযোগ আনা হয় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে। অভ্যুত্থানে 1400 ছাত্র জনতাকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয় তাদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুডিশিয়াল সার্ভিসের 18 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে তাদের চাকরির মেয়াদ 25 বৎসর পূর্ণ হওয়ার কথা উল্লেখ করে সরকারি চাকরি আইন 2018-এর 45 ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হয়। অবসর প্রদান করা বিচারকদের মধ্যে রয়েছেন আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত বিচারকগণ। শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতারা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন হাসনাত আবদুল্লাহ ও নাসিরুদ্দিন পাটোয়ারি। এছাড়াও 3রা আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকরে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন নাহিদ ইসলাম। হাতে লাল সবুজ পতাকা আর কণ্ঠে স্লোগান মুখরিত রাজপথ। দেশ গড়ার প্রত্যয়ে মাগুরা দিয়ে 10ম দিনের পদযাত্রা শুরু। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 3 আগস্টের মধ্যে জুলাই সনদ কার্যকরে সরকার যদি ব্যর্থ হয় তাহলে সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি। দেশের মৌলিক সংস্কারের জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলতেছে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই। এরপর যাত্রা শুরু হয় নড়াইলের উদ্দেশ্যে। কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হয় পথসভা। পরে সমাবেশে বক্তব্য দেন নেতারা। শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, নির্বাচন কমিশনের অনেকেই একটি মহলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনের বিচারিতাকে। তারা কিভাবে জানিয়ে দেয় যে তারা শাপলা মার্কাকে তারা দিবে না? আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে। নির্বাচন কমিশনের যারা কমিশনার রয়েছেন তারা লন্ডন থেকে বার্তা নিয়ে বাংলাদেশে বার্তা প্রবাহ করছে। আমরা তাদের 9-6 কোনো গেমে থাকবো না। ওরা ক্যান্টনমেন্ট থেকে বার্তা দেয়, আমরা কোন ক্যান্টনমেন্টের বার্তা মানবো না। আমরা আপনাকে অনুরোধ করব, ওই একদিনে একজন নেতার কয়েকটা টাকার কাছে বিক্রি হয়ে ওই নেতার কাছে নিজেকে 5 বছরের জন্য বিক্রি করে দিয়েন না। আর নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার আর বিচার সংস্কার না করেই বর্তমান সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত। স্পষ্টভাবেই বলেছি, নির্বাচন আমরাও চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। নতুন বাংলাদেশে যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয় সে বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান এনসিপির শীর্ষ নেতারা। বাংলাদেশের আগামী রক্ষা কবচ আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ। এদিকে নির্বাচন কমিশন বলছে, আইন পর্যালোচনা করে শাপলাকে দলীয় প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, নতুন দল নিবন্ধনে মাঠ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। এদিকে প্রবাসী বাংলাদেশিদের প্রক্সি ভোট থেকে সরে এসে আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদানের সিদ্ধান্ত হয়েছে। কমিশনের সভা শেষে সানাউল্লাহ জানিয়েছেন, অনিয়ম হলে পুরো আসনের ভোট বন্ধের ক্ষমতা ফিরে পেতে চায় নির্বাচন কমিশন। প্রবাসী বাংলাদেশিরা কোন প্রক্রিয়ায় ভোটে অংশ নিতে পারবেন এ নিয়ে চলছে নানা আলোচনা। নির্বাচন কমিশন প্রক্সি ভোটের কথা জানালেও বেশিরভাগ রাজনৈতিক দল এর বিপক্ষে মত দেয় প্রক্সি থেকে সরে আসলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার কমিশন সভা শেষে প্রবাসীদের ভোট দেওয়ার পদ্ধতি, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সহ ইসির নানা সিদ্ধান্তের কথা তুলে ধরেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য,
এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। বলেন, হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচন কমিশন রিকল করতে পারবে এমন প্রস্তাব দেয়া হয়েছে আরপিও সংশোধনে। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রমে 44,66,000-এর একটা সম্পূরক তালিকা অতি শীঘ্রই, কোয়াইট পসিবলি বাই নেক্সট উইক, এটা পাবলিশ হবে। জুলাইয়ের শেষ বা অগাস্টের শুরু নাগাদ চূড়ান্ত ভোটার তালিকাতে এনারা ঢুকে যাবেন। নতুন দলগুলোর যারা এখনো শর্ত পূরণ করতে পারেননি তাদের আবারও 15 দিন সময় বেঁধে চিঠি দেয়া হবে বলেও জানান তিনি। বলেন, নির্বাচন কমিশন সব বিবেচনা করে শাপলাকে নির্বাচনের প্রতীকে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। যে সকল দলের আপনার তালিকা পূর্ণাঙ্গ আছে সেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে, আর যারা সম্পন্ন করেননি তাদেরকে 15 দিনের সময় দিয়ে আবারও চিঠি দেওয়া হবে। শাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই। ভোট কেন্দ্র ব্যবস্থাপনার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি। ভবিষ্যতে জাতীয় এবং স্থানীয় সরকারের ভোটে আর ইভিএম ব্যবহার করা হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। যারা ভোটের বিমুখ হয়ে গেছেন এই ধরনের যদি কোনো প্রস্তাব থাকে আমরা অবশ্যই বিবেচনা করে দেখব। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। ঋণ জালিয়াতি ও লুটপাটে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ অনুসন্ধানে দুদক। সাবেক 3 গভর্নর সহ প্রভাবশালী কর্মকর্তাদের নথিপত্র চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন মির্জা ফখরুল। এদিকে ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে জোট ভোটে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা নিয়ে লন্ডন বৈঠকে শঙ্কা কাটলেও ভোট আয়োজনে নানা ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রাজনীতিবিদরা। সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রতিদিনই সংশয় প্রকাশ করছেন তারা। সেই শঙ্কা থেকেই জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচন নিয়ে পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে। জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত এক আলোচনায় একথা বলেন তিনি। নতুন নতুন সব তত্ত্ব আসতেছে, ইনক্লুসিভ আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে, এদেশের মানুষকে ইউজ করে, কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে। এ ব্যাপারে আমাদেরকে কিন্তু সাবধান হতে হবে, বি অ্যালার্ট। একই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান। আগামী নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় অন্তর্বর্তী সরকারের প্রতি সে দাবিও জানান তিনি। ডক্টর প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। এদিন বিকেলে মিরপুরের পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কার আর পিয়ার পদ্ধতির কথা বলে জাতিকে বিভ্রান্ত করছে একটি মহল। নির্বাচনকে একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেন জানি একটা ঘোলা পানিতে মাছ শিকারের কোনো প্রচেষ্টা চলছে কিনা, এটা নিয়ে মানুষের মনে বিরাট প্রশ্ন দেখা দিচ্ছে। নির্বাচিত সরকারের অবর্তমানে ফ্যাসিবাদ শক্তির উত্থানের শঙ্কাও করেন বিএনপির নেতা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিচার বিভাগকে যুক্ত না করা এবং রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ার হিসেবে জরুরি অবস্থা জারি না করার পক্ষে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে এসবের গঠন প্রক্রিয়া আর প্রধান বিচারপতির নিয়োগে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতির নিয়োগ নিয়ে মতানৈক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে। কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, সব বিষয়ে ঐকমত্য না হলেও আলোচনা অগ্রসর হচ্ছে। এ মাসেই জাতীয় সনদ প্রণয়নে আশাবাদী কমিশন। মৌলিক সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার বেলা 11টায় শুরু হয় দ্বিতীয় দফার 11 দিনের সংলাপ।
জায়গায় যেতে পারবে। আলোচনা হয় প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণা প্রসঙ্গে। আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারক থেকে প্রধান বিচারপতি নিয়োগ এবং বিচার বিভাগ ও রাষ্ট্রপতিকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় বিচার বিভাগকে আলাদা এবং জরুরি অবস্থা জারি হলেও নাগরিক অধিকার সমুন্নত রাখার পক্ষে মত দেয় সব দল। তবে গঠন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য তৈরি হয়নি। দীর্ঘ বৈঠক শেষে বিকেলে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, দিনের আলোচনায় পুরোপুরি ঐকমত্য প্রতিষ্ঠা না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে। এ মাসের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে আশাবাদ কমিশনের। প্রতিদিনই আমরা বেশ খানিক দূর পর্যন্ত অগ্রসর হচ্ছি, কারণ এগুলো তাড়াহুড়ার বিষয় নয়। ক্ষেত্র বিশেষে শব্দ বাক্য বিবেচ্য হতে হচ্ছে, সেগুলো আমরা বিবেচনা করেই অগ্রসর হচ্ছি। বৃহস্পতিবারের আলোচনায় প্রধান বিচারপতি নিয়োগে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতির বিষয়ে মত জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বেশ কিছু দলের। অন্যদিকে বিএনপি, এবি পার্টি সহ অন্যান্য দল জ্যেষ্ঠ 2 জন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে মতামত জানায়। অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতার আলোকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। রাষ্ট্রপতি আপিল বিভাগের সিনিয়র মোস্ট 2 জন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। তবে এই বিষয়ে এখনো ঐকমত্য পোষণ করা যায়নি। এক প্রশ্নের জবাবে বিএনপি গণ অভ্যুত্থানকে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ঘোষণাপত্রের রাজনৈতিক ঐতিহাসিক গুরুত্ব থাকলেও সংবিধানে অন্তর্ভুক্ত থাকে না। তবে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলছেন, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করলেই হবে না, তার সাংবিধানিক স্বীকৃতি লাগবে। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করতে হবে, তার সাংবিধানিক স্বীকৃতির জায়গা লাগবে। জাতীয় নাগরিক পার্টি মনে করে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রয়োজন। স্বাধীনতার ঘোষণাপত্র যেখানে 1972 কনস্টিটিউশনেও এমবডিড ছিল না, এই বিষয়টা আসলে তখন 7 নভেম্বরের কথা আসতে পারে, 1990-এর কথা আসতে পারে, সবকিছু আসতে পারে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে, কনস্টিটিউশন কোনো লিটারেচার নয়। জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত মোট 56টি সংলাপ করেছে ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার 68.45%। গতবারের তুলনায় পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। আর বরাবরের মতো এবারও সব ক্যাটাগরিতে বাজিমাত মেয়েদের। আর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান কমেছে, বেড়েছে শূন্য পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বলছে, খাতা মূল্যায়ন প্রক্রিয়া প্রভাবিত না করায় প্রকৃত পাশের হার পাওয়া গেছে। শিক্ষাজীবনের 10 বছরের সাধনা শেষে হাতে এসেছে এসএসসির ফল। স্বপ্ন জয়ের আনন্দে তাই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিতে শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হন শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফল পেয়ে কৃতজ্ঞতা জানালেন অভিভাবক ও শিক্ষকদের প্রতি। গোল্ডেন এ প্লাস এসেছে, কান্না করে দিছি, আমি এত খুশি হয়েছি আমার রেজাল্ট দেখে। টিচাররা এত কষ্ট করে আমাদের পড়িয়েছে, তাদের জন্যই ফলাফল। এবারের ফলাফলে পাশের হার গত বছরের চেয়ে প্রায় 15% কমে 68.45% নেমেছে। 11টি বোর্ডে এবার মোট পাশ করেছে 13,03,486 জন। পাশের হার সবচেয়ে বেশি রাজশাহী বোর্ডে আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে। গত বছরের তুলনায় এবার জিপিএ 5 কমেছে 43,000। সবচেয়ে বেশি জিপিএ 5 ঢাকা বোর্ডে আর সবচেয়ে কম বরিশালে। মূল্যায়নে কোনো প্রভাব না থাকায় এবার প্রকৃত পাশের হার পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরকম কোনো লক্ষ্য নিয়ে টার্গেট আমাদের ছিল না যে আমরা পার্সেন্টেজ এত করব, কি জিপিএ এরকম কমাবো, কি বাড়াবো, এরকম কোনো টার্গেট নিয়ে আমাদের এই মিশনে আমরা যাত্রা করিনি। তবে পাশের হার কমে যাওয়ার কারণ অনুসন্ধানের পাশাপাশি অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিক্ষা কার্যক্রম নিশ্চিতের পরামর্শ দিয়েছেন শিক্ষা গবেষকরা। যে অঞ্চলে খারাপ করেছে সেই অঞ্চলগুলোতে গিয়ে আমাদের ইনপুটটা ডিফারেন্ট লাগবে কিনা, ডিফারেন্ট পলিসি অ্যাপ্লাই করা লাগবে কিনা, সেটা আমাদের চিন্তা করতে হবে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় 19,04,086 জন পরীক্ষার্থী অংশ নেন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ঋণ জালিয়াতি ও লুটপাটের মাধ্যমে বিগত 15 বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। আর এই অভিযোগের তীর সাবেক 3 গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকের প্রভাবশালী বেশ কয়েকজনের বিরুদ্ধে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রৌফ তালুকদারের নথি সহ 23 ধরনের নথি তলব করে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন দপ্তরের চিঠি দেয় দুদক। আওয়ামী লীগ সরকারের শাসনামলে রিজার্ভ চুরি, হলমার্ক, বেসিক ব্যাংক, এসালম গ্রুপের ঋণ জালিয়াতি ও লুটপাটের ঘটনায় দেশের ব্যাংকিং খাত ধ্বংসের মুখে পড়ার বিস্তর অভিযোগ ছিল। এদিন করোনাকালে ডিএনসিসি হাসপাতাল নির্মাণ প্রকল্পে 3 কোটি টাকার বেশি আত্মসাতের চেষ্টার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল চীন সীমান্ত। আকস্মিক বন্যায় ভেঙে গেছে 2 দেশকে সংযোগকারী মৈত্রী সেতু। এতে এখনো পর্যন্ত 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অন্তত 20। পানিবন্দী অবস্থায় আছেন বহু মানুষ। টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি প্রদেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 119 জনে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।